আলাইকুম ছাত্রছাত্রীগণ, নিশ্চয়ই সবাই ভালো আছো। এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব কি ও ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের মধ্যে পার্থক্য কি। আজকে আমরা আলোচনা করব নন ফাইনাইট ভার্ব নিয়ে। নন ফাইনাইট ভার্বটিকে আরেকটি নামে আমরা চিনে থাকি, সেটা হচ্ছে কি ভার্বাল। ভার্বাল, আচ্ছা ভার্বালস অর্থ কি? ভার্বালস হচ্ছে ভার্ব থেকেই কখনো ভার্বের পূর্বে টু যুক্ত হয়ে, কখনো আইএনজি যুক্ত হয়ে পড়ে, কখনো বা তারপরে ইডি যুক্ত হয়ে অন্যান্য রূপ ধারণ করে, বাট কখনোই সেটা ভার্ব হিসেবে কাজ করে না একটি সেন্টেন্সে। অর্থাৎ মূল ভার্বের পূর্বে টু যুক্ত হয়ে পরে আইএনজি অথবা ইডি যুক্ত হয়ে পার্টস অফ স্পিচের অন্যান্য ফর্ম হিসেবে প্রকাশ পায়, কখনো বা নাউন, কখনো বা অ্যাডজেক্টিভ, কখনো বা অ্যাডভার্ব হিসেবে, বাট কখনোই সেই শব্দটি একটি সেন্টেন্সের মধ্যে কি করে না, ভার্বের মতো কাজ করে না। আমরা যদি দেখি প্রথমে কি পাবো, আমরা নন ফাইনাইট ভার্বটা পাবো, কারণ এই ভার্বাল এরিয়া আরেকটা নাম হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এবং নন ফাইনাইট ভার্বের রয়েছে আবার তিনটি ধরন। একটি হচ্ছে কি ইনফিনিটিভ, অপরটি হচ্ছে জিরান্ড, এবং আরেকটি হচ্ছে কি পার্টিসিপেল। ইনফিনিটিভের স্ট্রাকচারটা অলরেডি আমরা আগে থেকে জানি। ইনফিনিটিভটা হচ্ছে 2 + V1। 2 + V1 ব্যবহৃত হয়ে একটি সেন্টেন্সে এই নন ফাইনাইট ভার্বটি কখনো বা নাউন, কখনো বা অ্যাডজেক্টিভ, আবার কখনো বা অ্যাডভার্ব হিসেবে তার রূপের প্রকাশ করে থাকে। দ্বিতীয় যেটি আছে জিরান্ড। জিরান্ডটা হচ্ছে মূল ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে। V1 + ING যুক্ত করে একটি সেন্টেন্সে নাউন হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এবং তৃতীয় পার্টিসিপেলটি হচ্ছে একই রকমের V1 এর সাথে কখনো বা আইএনজি, কখনো বা ইডি প্রয়োজন অনুযায়ী তার রূপের পরিবর্তন ঘটিয়ে একটি সেন্টেন্সে কি করে থাকে, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। আমরা যদি একটা এক্সাম্পলে যাই তাহলে আমরা আরেকটু শিওর হব। প্রথম এক্সাম্পলটার মধ্যে আছে রুহিন লাইকস টু ড্রিঙ্ক জুস। রুহিন কি করছে, জুস খেতে পছন্দ করে। আমি প্রথমে পেয়ে গেলাম 2 + কি পেয়ে গেলাম আমি এখানে 2 + V1 পেয়ে গেলাম, 2 + V1। আচ্ছা, এখানে 2 + V1টা কি হয়েছে, রুহিন লাইকস টু ড্রিঙ্ক জুস, রুহিন জুস খেতে পছন্দ করে, এখানে আবার একটা তেও উচ্চারিত হয়েছে। তাহলে 2 + V1 যখন আমি পেয়ে গেলাম, এটা হচ্ছে কি আমার ইনফিনিটিভ 2। দ্বিতীয় এক্সাম্পলটিতে বলছে জায়ান ফেলস টু পাস এক্সাম। জায়ান কি করছে, এক্সামে পাস করতে ব্যর্থ হয়েছে। আবারও পেলাম আমি 2, এবং এই পাসটা হচ্ছে কি একটা V1 আমি পেয়ে গেলাম। তাহলে এখানেও আমি পেয়ে গেলাম কি 2 + V1। তাহলে এটাও হচ্ছে কি একটা ইনফিনিটিভ। অপরদিকে এখানেও কি উচ্চারিত হচ্ছে, তে উচ্চারিত হচ্ছে, পাস করতে সে ব্যর্থ হয়েছে। তাহলে দুটো হচ্ছে কি আমার ইনফিনিটিভে। তৃতীয় যে এক্সাম্পলটা সেখানে আছে রোহান ওয়ান্টস টু রিয়েলি হেল্প মি। রোহান সত্যিকার অর্থে আমাকে কি করতে চায়, সাহায্য করতে চায়। আমি এর আগের রাইট ফর্ম অফ ভার্বে তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে ইনফিনিটিভ 2টা আবার 3টি রূপে একটি সেন্টেন্সে ব্যবহৃত হয়ে থাকে। যখন কিনা এটা কি করা হয়, 2 অর্থাৎ 2 + V1 হিসেবে ব্যবহৃত হয় তখন হচ্ছে একটি রূপ। অপরদিকে আবার যখন এটা 2 প্লাস কি থাকবে, একটা অ্যাডভার্ব থাকবে, এবং তারপরে কি থাকবে, V1 থাকবে। যেমন এই এক্সাম্পলটা কি বলছে, রোহান ওয়ান্টস টু রিয়েলি হেল্প মি। রোহান সত্যিকার অর্থে আমাকে সাহায্য করতে চায়। আমি 2 পেয়েছি, 2 এর পরে আমি কি পেলাম, একটা অ্যাডভার্ব পেলাম, তারপরে হচ্ছে কি V1 পেলাম। যেহেতু আমি 2 এবং প্লাস কি পেয়েছি, V1 পেয়েছি, এটাই হচ্ছে আমার ইনফিনিটিভ 2। কিন্তু মাঝে মাঝে স্টুডেন্টরা একটু ভুল করে ফেলে, মাঝখানের এই অ্যাডভার্বটা নিয়ে তারা বিচলিত হয়। কেউ তো এই অ্যাডভার্বটাকে তারা ভার্বও বানিয়ে দেওয়ার চেষ্টা করে, V1 বানিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু এটা করা যাবে না। এই ধরনের যখন 2 এবং V1 এর মাঝখানে কোনো অ্যাডভার্ব থাকে, এই ধরনের যে ইনফিনিটিভগুলো, এগুলোকে কি বলা হয়, স্প্লিট ইনফিনিটিভ বলা হয়। এগুলো বলা হয় কি স্প্লিট ইনফিনিটিভ। এগুলোকে বলা হয় স্প্লিট ইনফিনিটিভ, যেটা কিনা এই স্ট্রাকচারটা ফলো করে, স্প্লিট ইনফিনিটিভ। তারপরে তৃতীয় যেটা, সেটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভের এক্সাম্পলটা নিশ্চয়ই তোমাদের সবার মনে আছে, লেট হিম গো, তাকে যেতে দাও। এখানে তে উচ্চারিত হয়েছে, অর্থাৎ এখানে একটা 2 আছে, কিন্তু সেটা অদৃশ্য। কারণ বেয়ার অর্থ আমি তোমাদেরকে বলেছিলাম যেটা কিনা অদৃশ্য, থাকে না। আমি জানি এখানে আছে, কিন্তু আমি এখানে ব্যবহার করতে পারছি না। আমি বুঝে নিচ্ছি এখানে একটা 2 আছে, কারণ তে উচ্চারিত হয়েছে এবং 2 বসবে এখানে, বাট এখানে কি করা যাবে না, ব্যবহার করা যাবে না। অর্থাৎ নিয়মে আছে কিন্তু অদৃশ্য থাকবে, সেটা উপস্থাপন করা যাবে না। এটা হচ্ছে কি বেয়ার ইনফিনিটিভ। আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম না, কারণ আমার এর আগে রাইট ফর্ম অফ ভার্ব আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তারপরের এক্সাম্পলটা হচ্ছে নাবিলা ফিনিশড রাইটিং। নাবিলা কি করেছে, তার লেখা শেষ করেছিল। আমরা চলে আসলাম কি এখন জিরান্ডে। নাবিলা ফিনিশড রাইটিং। দেখো রাইট এর
V1টা হচ্ছে কি রাইট, WRITE রাইট, এখানে যুক্ত হয়েছে কি ING, যুক্ত হয়ে কি হয়েছে এখানে রাইটিং হয়েছে। এটা হচ্ছে কি একটা জিরান্ড। অপরদিকে জিরান্ডটা হচ্ছে কি একটা নাউন হিসেবে প্রকাশ পায়। যদি প্রশ্ন করা হয় নাবিলা ফিনিশড রাইটিং, নাবিলা সে লেখা শেষ করেছিল, নাবিলা কি শেষ করেছিল? লেখা শেষ করেছিল। নাবিলা কি শেষ করেছিল? লেখা শেষ করেছিল। একটা সেন্টেন্সে যখন কি দিয়ে প্রশ্ন করা হয় আর যে উত্তরটা বের হয় সেটা কিন্তু সাধারণত নাউন হয়। সুতরাং এটা হচ্ছে কি একটা জিরান্ড, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। দ্বিতীয় এক্সাম্পলটা আছে স্টপ প্লেয়িং। দেখো প্লে এর মূল ভার্ব হচ্ছে প্লে, ওকে, এটার সাথে আমি কি করলাম? আইএনজি যুক্ত করে দিলাম। তার মানে এটাও হচ্ছে কি একটা জিরান্ড, এটাও ছিল কি একটা জিরান্ড, এটাও হয়েছে কি একটা জিরান্ড। অপরদিকে যদি আমি একটা প্রশ্ন করি যে স্টপ প্লেয়িং, খেলা বন্ধ করো, কি বন্ধ করবে? খেলা। কি কি দিয়ে উত্তর চলে আসছে, তাই তো? আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি একটা জিরান্ড অর্থাৎ নাউন। তারপরে এক্সাম্পলটা আছে হি কেম টু মি রানিং। দেখো পার্টিসিপেলে বলা হচ্ছে V1 এর সাথে কখনো আইএনজি যুক্ত করবে, কখনো ইডি যুক্ত করবে। তাহলে এই সেন্টেন্সটাতে বলছে হি কেম টু মি, সে আমার কাছে এসেছিল, রানিং, দৌড়াতে দৌড়াতে। সে আমার কাছে কিভাবে এসেছিল? দৌড়াতে দৌড়াতে এসেছিল। রানিং, সে দৌড়াতে দৌড়াতে আমার কাছে এসেছিল। আমরা যদি প্রশ্ন করি সে কিভাবে এসেছিল? দৌড়াতে দৌড়াতে। এই কিভাবে, কেমন, এই ধরনের প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেগুলো কিন্তু অ্যাডজেক্টিভ হয়। এখানে আমরা একটা প্রুফ পেয়ে গেলাম যে এটা কি একটা অ্যাডজেক্টিভ। অপরদিকে এটা কি করেছে? আমার মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছে। মূল ভার্বটা হচ্ছে কি আমার রান, তার সাথে আমি কি করছি? আইএনজি যুক্ত করছি। হয়ে গেল কি রানিং, অর্থাৎ এটা হচ্ছে কি আমার কি আছে? পার্টিসিপল আছে, এবং এটা কি একটা প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, তারপরের এক্সাম্পলে আছে দ্য স্টোরি ইজ রিটেন বাই মি। নিশ্চয়ই তোমাদের মনে আছে রাইট ফর্ম অফ ভার্বে আমরা বলেছিলাম টু বি ভার্বের পরে V3 ব্যবহার করতে হয় যদি সাবজেক্টটি প্যাসিভ হয়। এখানে দ্য স্টোরিটাকে কখনই কোনো কাজ করতে পারে? গল্পটা কি নিজেকে নিজে লিখতে পারে? এটা কোনো না কোনো মানুষের দ্বারা এটা তৈরি করা হয়। তাহলে এটা হচ্ছে একটা প্যাসিভ ফর্ম। তাহলে এখানে কথাটা এভাবে হবে যে যখন এই পার্টিসিপেলটা মানে মূল ভার্বটা কোনো সেন্টেন্সে V3 আকারে, পাস্ট পার্টিসিপেল আকারে ব্যবহার করা হয়। সাধারণত আমরা একটা সেন্টেন্সে পাস্ট পার্টিসিপেল আকারে মূল ভার্ব তখনই ব্যবহার করে থাকি যখন সেটা প্যাসিভ ফর্মে থাকে। তাহলে এটা প্যাসিভ ফর্মে আছে, দ্য স্টোরি ইজ রিটেন বাই মি, গল্পটা আমার দ্বারা লেখা হয়েছে, গল্পটা নিজেকে নিজে লিখতে পারেনি। তাহলে এখানে এই টু বি ভার্বের পরে কি ব্যবহার করা হয়েছে? V3 ব্যবহার করা হয়েছে। তাহলে এটাও হচ্ছে কি একটা ইনফিনিটিভ, ওকে, সরি, এটা হচ্ছে কি একটা পার্টিসিপেল, এটা হচ্ছে একটা পার্টিসিপল, মানে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, পিপি, পাস্ট পার্টিসিপল ছিল, এটা পাস্ট পার্টিসিপল ছিল, যেখানে হবে পাস্ট পার্টিসিপল। তারপরে এক্সাম্পলটাতে আছে হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক আই ওয়েন্ট টু দ্য বেড। কাজটি শেষ করে আমি বিছানায় গিয়েছিলাম। এখানে কিন্তু দুইটা কাজ সম্পাদিত হয়েছে। বলেছে হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক, কাজটি শেষ করে, আই ওয়েন্ট টু দ্য বেড, আমি বিছানায় গিয়েছিলাম। তাই তো? সাধারণত দুইটি কাজ যখন সংগঠিত হয় তখন পূর্বে যে কাজটি হয় সেটাতে আমরা কি ব্যবহার করে থাকি? V3 ব্যবহার করে থাকি। কিন্তু এই ক্ষেত্রে আমরা বলবো যখন V3-র পূর্বে হ্যাভিং ব্যবহার করা হয়, ওই হ্যাভিংটা হচ্ছে কি একটা পার্টিসিপেল, তার মানে এটা হচ্ছে কি পারফেক্ট পার্টিসিপেল। এখানে V3 হচ্ছে কি আমার ফিনিশড একটা V3, আর তার পূর্বে ব্যবহার করেছে হ্যাভিং, এটা হচ্ছে কি আমার পারফেক্ট পার্টিসিপেল, এটা হচ্ছে কি আমার পারফেক্ট পার্টিসিপেল। আচ্ছা, এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, আমি এটা খুব সাধারণভাবে আলোচনা করলাম। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে ম্যাম বলল জিরান্ডের ক্ষেত্রেও মূল ভার্বের সাথে আইএনজি, আবার ম্যাডাম বলতেছে পার্টিসিপেলের ক্ষেত্রেও কিনা মূল ভার্বের সাথে আইএনজি আছে। তাহলে আমরা কীভাবে বুঝবো কোনটা জিরান্ড আর কোনটা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল? আচ্ছা, এইটাতে একটা বিশাল দ্বন্দ্বের একটা ব্যাপার আছে এবং এটা ক্লিয়ার হওয়াটা খুবই জরুরি, এবং এই টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা এই ক্লাসটার পরে ওই ক্লাসটাতে নিয়ে আলোচনা করব জিরান্ড এবং পার্টিসিপল একটা সেন্টেন্সে কীভাবে ব্যবহার করা হয়, পার্থক্য কী, এবং কীভাবে আমরা ধরতে পারবো। গাইস, তোমরা যদি নন ফাইনাইট ভার্বটা খুব ভালোভাবে না বোঝো তাহলে কিন্তু তোমরা কোনো গ্রামারই অ্যান্সার করতে পারবা না। সুতরাং সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, প্রতিনিয়ত নতুন নতুন ক্লাস আপলোড দিচ্ছি। তোমরা একটু মনোযোগী হও। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।